হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস, আর এই ক্লাস 7 অঙ্কের কোষে দেখি 2.2 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এক দাগে আছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। এখানে এ আছে 12:15, তাহলে প্রত্যেকটা অনুপাতকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে এবং এর ব্যস্ত অনুপাত লিখতে হবে। 12:15, তাহলে এখানে প্রথমে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায় আবার 15কেও ভাগ করা যায়। আমরা জানি 3 দিয়ে 12কে ভাগ করা যায়, 3 × 4 = 12, আর 3 দিয়ে 15কে ভাগ করা যায়, 3 × 5 = 15। তাহলে এর লঘিষ্ঠ আকার হয়ে গেল। এখন এর ব্যস্ত অনুপাত লিখতে হবে। এর ব্যস্ত অনুপাত সমান 4:5 আছে, এটা উল্টে 5:4 হবে, অর্থাৎ পূর্বপদ এই পূর্বপদ উত্তর পদে চলে যাবে, উত্তর পদ পূর্ব পদে চলে আসবে। এরপরে বিতে আছে 36:54। তো দেখতে পাচ্ছি যে 36, 54 2 দিয়ে ভাগ করা যায়, বা 6 নং 9 দিয়ে ভাগ করা যায়। 4 নং 36, এখানে 6 নং 54, এদেরকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 4 এবং 3 দিয়ে 6, তাহলে 2:3 বেরোলো। এর ব্যস্ত অনুপাত সমান 3:2। এবার একের সিতে আছে 75:120। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি প্রথম 3 দিয়ে দেখব। 3 দিয়ে 75কে ভাগ করি, 3 25 × 75, 3 25 × 75, আর শূন্য যদি নেই মনে করি তাহলে 12 থাকছে। 3 দিয়ে ভাগ করছি, 3 × 4 = 12, শূন্যটা বসিয়ে দিলাম। এবার 5 দিয়ে ভাগ করব, 5 × 5 = 25, আর 5 × 8 = 40। তাহলে এটা লঘিষ্ঠ আকার হলো। আর এর ব্যস্ত অনুপাত সমান 8:5। একের ডিতে 169:1 আছে। তাহলে সংখ্যাগুলো এত বড় বড় সংখ্যা যে কত দিয়ে ভাগ করা যাবে সেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা জানি যে 1 6 9, 13 বর্গ করলে 1 6 9 হয়। তাহলে এই সংখ্যাকেও নিশ্চয়ই 13 দিয়ে ভাগ করা যাবে। 13 13 1 6 9, আর 2 2 1, একে 13 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 3 আর 9 দিলে 12 হয়, 7, এটা দিয়ে 1 দিয়ে দিয়েছিলাম, 13 এবার 7 13 91, তাহলে 17। 13 দিয়ে ভাগ করলে 13 13 169, আর এটা হবে 17। তাহলে এর ব্যস্ত অনুপাত 17:13। এবার একের ইতে আছে 9xy = 12xy, এটা আছে। তাহলে প্রথম উভয় পদকে xy দিয়ে ভাগ করলে 9:12 হবে। এরপরে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, আর 3 4 12। তাহলে এটা লঘিষ্ঠ আকারে পরিণত হলো। এর ব্যস্ত অনুপাত লিখতে হবে। তাহলে এর ব্যস্ত অনুপাত সমান এটা হবে 4:3। তারপরে একের এফে আছে 429:663। তো এখানে দেখতে পাচ্ছি যে 6 6 3, 3 দিয়ে ভাগ করলে 2 2 1, এখানে 4 2 9, 3 দিয়ে ভাগ করলে 3 14 42, আর 3 3 9।
তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 14 = 42, 3 × 3 = 9, আর একে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 × 3 = 9। এটা হলো। এখন 143 আছে, তো 143 কে কত দিয়ে ভাগ করা যায় সেটা দেখতে হবে। 143 যদি 11 দিয়ে দিই, না 11 দিলে হচ্ছে না, 11 দিয়ে আবার 1 4 3, 11 1 11, 3 3, ও কিন্তু আচ্ছা 3 3 দিলাম, 3 11 33, তাহলে একে ভাঙলে আমরা পাবো 11 এবং 13। এখন দেখি এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ করা যায় কিনা। 2 2 3, 13 1 কে 13, 3 আর 9 দিলে 12 হয়, না এটা 13 দিয়ে ভাগ যাচ্ছে না, ও তার মধ্যে এখানে আমি 1 লিখেছি, 3 1 কে 3 হবে। তো এবার ঠিক আছে, এবার 7 তেরং 91, তাহলে হলো এটা যদি 13 দিয়ে ভাগ করি তাহলে 11 আর 13 গুণ করলে 143 আসছে, তো এখানে হবে 11 ইস টু, একে যদি 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ করে পেলাম 17, এটা 11:17, আর এর ব্যস্ত অনুপাত সমান 17:11। এরপরে জি আছে 3b = 12c, তো উভয় পদকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে b = 3 1 কে 3, 1 দেব না, 3 এ 4 12, 4c, আর এর ব্যস্ত অনুপাত সমান 4c = b। তারপরে একের h থাকছে 25xyz = 625xyz, তাহলে xyz যদি ভাগ করি 25 625, এখন 25 দিয়ে এই 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আর 625কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 1 কে 5, 1 2, 5 2 10, 5 5 5 25, তাহলে এটা হলো 125। এবার 5 দিয়ে ভাগ করলে 5 1 কে 5, আর 5 25 125। আচ্ছা, এর ব্যস্ত অনুপাত পঁচিশ ইস টু 1। দুই জায়গায় আছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তাহলে এখানে ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে, এই অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে হবে। দুইয়ের এ এখানে আছে 2.5 ইস টু 12.5, তাহলে দশমিক তোলার জন্য আমরা দশমিকের পর একটা সংখ্যা আছে, একের পিঠে একটা শূন্য দিলাম, আর 125 লিখে দশমিকের পর একটা সংখ্যা আছে বলে একের পিঠে একটা শূন্য দিলাম। এখন 10 এবং 10 এর লসাগু করতে হবে। আমরা জানি 10 এবং 10 এর লসাগু 10 হয়, 5 2 10, 5 2 10, 5 5 1 5, 5 1 5, তাহলে লসাগু 2 × 5 × 1 × 1, এটা সমান 10। তাহলে লসাগু 10 হলো, তো 25-এর 10 একে 10 দিয়ে গুণ, আর 125-এর 10 একেও 10 দিয়ে গুণ করব। 10 10 কেটে যাচ্ছে, 10 10 কেটে যাচ্ছে, তাহলে 25 ইস টু 125। যদি 25 দিয়েই ভাগ করি, 25 1 কে 25, আর 5 25 125, এটা হলো। আর এর ব্যস্ত অনুপাত বের করতে বলেছে, এর ব্যস্ত অনুপাত সমান
5 আগে হবে আর 1 পরে যাবে। এরপরে 2 এর বিতে আছে 5 এর 8 ইস টু 7 এর 16। তাহলে এখানে 8 আর 16 এর লসাগু করতে হবে। 2 4 2 8 8 2 16, 2 2 4 4 2 8, 1 2 1 1। তাহলে লসাগু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 16 16 লসাগু। তাহলে প্রথম যে 5 এর 8 আছে তার সাথে 16 গুণ, এরপরে 7/16 আছে এর সাথে 16 গুণ, 16 16 কেটে দিলাম 1 হলো, 8 আর 16 কেটে 2 হলো। তাহলে এটা 5 2 10, এটা 7 1 7। এটা হলো লঘিষ্ঠকার বা সরল অনুপাত, হলো এর ব্যস্ত অনুপাত সমান 7:10। সিতে আছে 0.7 0.49, 0.7 0.49। তাহলে এখানে তাই 7 লিখব, দশমিকের পরে একটা সংখ্যা, একের পিঠে একটা শূন্য দিলাম। এখানে 49 লিখব, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য দিলাম। 10 এবং 100 এর লসাগু করতে হবে। 5 2 10 আর 50 2 100, 5 1 5, 5 2 5 10 50। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 10, তাহলে এটা হলো 100 লসাগু। তাহলে 7/10 এর সাথে 100 গুণ, আর 49/100 এর সাথে 100 গুণ। 100 100 কেটে দিলাম, কেটে দিয়ে 1 হলো, আর 10 আর 100 কাটলে 10 হলো। তাহলে 7 10 70 ইস টু 7 7 49 1 49 1 49, 7 দিয়ে ভাগ করলে 7 10 70 আর 7 7 49। তাহলে 10 ইন্টু এই 10 ইস টু 7 এর ব্যস্ত অনুপাত সমান 7:10। এরপরে 2 এর ডি, 2 এর ডিতে আছে 2 এর 5 ইস টু 3 এর 4 সমান 5 আর 4 লসাগু, 4 5 20। তো এখানে 20 গুণ, আর 3 এর 4 এর এখানেও 20 গুণ, সমান কাটলে 4 5 20, এখানে 4, এটা কাটলে 4 5 20, এখানে 5, 4 2 8, 3 5 15। এটা হলো, আর এর ব্যস্ত অনুপাত সমান 15:8। এরপরে 2 এর ই দাগ, এখানে আছে 22:4 পূর্ণ 5 এর 7 সমান 22:4 7 28, 28 আর 3 33, না 28 আর 5 33/7। তাহলে এর নিচে কিছু না, মানে 1 ধরবো, 1 এবং 7 এর লসাগু 7। তো 22/1, একে 7 দিয়ে গুণ, 33/7, একেও 7 দিয়ে গুণ, 7 7 কেটে দিলাম। তাহলে 7 2 14, 4 হাতে 1, 7 2 14 রাখে 15 ইস টু, এটা হলো 33। এবার যদি 11 দিয়ে ভাগ করি, 1 1, আচ্ছা 11 দিয়ে 1 5 4 কে ভাগ, 11 1 11, 4 4 4 11 এবং 44। তাহলে এখানে পাচ্ছি 14, আর 11 দিয়ে ভাগ করলে 3 11 33। তাহলে এখানে হলো 14:3 এর ব্যস্ত অনুপাত সমান 3:14। এরপরে 2 এর এফ, 2 এর এফে আছে 7/15
3/20, 7/15 3/20। তাহলে 7, এই 15 এবং 20 লসাগু করে নাও। 5 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 4 × 5 = 20, লসাগু 5 × 3 × 4 সমান 3 × 5 = 15, 4 × 15 = 60, 60 লসাগু। 7/15 তাকে গুণ 60 দিয়ে, 3/20 তাকে গুণ 60 দিয়ে, কাটলে 3 × 20 = 60, 4 × 15 = 60, 4 × 7 = 28, 3 × 3 = 9। এর ব্যস্ত অনুপাত 9:28। দুইয়ের জি যেটা আছে 1/2/5 = 7/10, 5 × 5 = 2, 7, 7/5 = 7/10। এখন 5 আর 10 লসাগুটা আমি করে দেখাচ্ছি না, এটা লসাগু 10, সেই জন্য 10 গুণ করব। আর 7/10 এর লসাগু 10, তাই 10 গুণ করব। 10 × 1 = 10, 5 × 2 = 10, তাহলে 7 × 2 = 14 7, 7 দিয়ে ভাগ করলে 2:1। তাহলে এর ব্যস্ত অনুপাত 1:2 হবে, 1:2। এরপরে 2-এর এইচ, 2-এর এইচতে আছে 4.4 5.61। তো 44 দশমিকের পর একটা সংখ্যা, তাহলে 10 দিলাম। এখানে সংখ্যাটা লিখে নিলাম 561, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে এখানে 100 দিলাম, সমান 10 আর 100 এর লসাগু 100। তাহলে 10 এখানে 100 দিয়ে গুণ, আর 561/100 একেও 100 দিয়ে গুণ, তাহলে কাটাকুটি করলে 100 1 100, এখানে 10 10 100, তাহলে হলো 4 4 0 5 6 1। এখন 11 দিয়ে ভাগ করা যাবে 561কে, 5 × 11 = 55, 11 1 11। তো এখানে যদি ভাগ করি 11 দিয়ে, 4 × 11 = 44, অর্থাৎ 40 হলো, আর এখানে হবে 51, তাহলে 40:51। এর ব্যস্ত অনুপাত 51:40। দেখে আছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি, এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত নাকি সাম্যানুপাত তা লিখি। এখানে অনুপাত দেওয়া আছে। মিশ্র অনুপাত বলতে এই অনুপাতের পূর্বপদ, এই অনুপাতের পূর্বপদ, এই অনুপাতের পূর্বপদ গুণ করতে হবে, গুণ করে এর উত্তরপদ, এর উত্তরপদ আর এর উত্তরপদ গুণ করতে হবে, করে এই দুইয়ের অনুপাত করতে হবে, অর্থাৎ পূর্বপদগুলো গুণ উত্তরপদগুলো গুণ। তাহলে গুরু অনুপাত কাকে বলবো? গুরু অনুপাত হলো প্রথমটা যদি বড় হয়, পূর্বপদ বড় হয়, তাকে গুরু অনুপাত বলবো। পূর্বপদটি ছোট হলে তাকে লঘু অনুপাত বলবো, আর পূর্বপদ ও উত্তরপদ সমান হলে তাকে সাম্যানুপাত বলবো। তাহলে 3-এর 1, এখানে আছে 8:6, 3:6 ও 26:13 এর মিশ্র অনুপাত সমান 8 3 26, 8 × 3 × 26 6 6 13। এখানে দুটো জিনিস করা যায়, একটা এই পার্টটা পুরোটা গুণ করে, এই পার্টটা পুরোটা গুণ করে দিয়ে লেখা যায়, বা আমরা
ধাপে ধাপে করতে পারি। ধাপে ধাপে বলতে প্রথমে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 3 থাকবে না, 8 × 26, আর এদিকে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, 2 × 6 × 13। এরপরে 2 দিয়ে যদি 13 দিয়ে ভাগ করে দিই, 13 দিয়ে ভাগ করলে 8 × 13 = 26, 2 × 6, 13 দিয়ে ভাগ করেছি, তাহলে 13 × 13, ওটা আর থাকবে না। এখন আমরা ছোট হয়ে গেল, 8 × 2 = 16 লিখতে পারি, 6 × 2 = 12 লিখতে পারি। 2 দিয়ে ভাগ করলে 8, 8 × 2 = 16, 6 × 2 = 12, আবার 2 দিয়ে, তাহলে 4:3। প্রথমে বড় সংখ্যা আছে, তাহলে এটি, আর পরে ছোট সংখ্যা, এটি গুরু অনুপাত। এরপরে 3-এর বি। 3-এর বিতে এই 3টে অনুপাত দেওয়া আছে। তো 7-এর 5 3, 5-এর 7 1 × 16 ও 3:16 এর মিশ্র অনুপাত সমান। তাহলে এখানে 7-এর 5 আছে, এখানে আছে 5-এর 7, এখানে আছে 3, গুণ করলাম ডান দিকের বাঁ দিকের গুলো। এবার ডান দিকে 3, এটা আর এটা, 3 × 1 × 1 = 16 × 16, 7 7 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, থাকছে 3 1 × 3 ডান দিকে 3 × 16 1 = 16 আর 1 = 17, তাহলে 17/16 × 16, 16 16 কেটে দিলাম, তাহলে সমান 3 × 3 = 51, তাহলে 3 দিয়ে ভাগ করলে 1:17। তাহলে প্রথমে ছোট সংখ্যা, এটি লঘু অনুপাত। এরপরে 3-এর সি। 3-এর সিতে আছে 8:5, 7:12 ও 22:13 এর মিশ্র অনুপাত। তাহলে প্রথমে আছে 8 7 এবং 22, তাহলে 8 × 7 × 22, আর তারপরটা আছে 5 12 13, গুণ করে দিলাম। তো এখানে ওই একই কথা, যে একসঙ্গে একবারে গুণ করে লেখা যায় বা ধাপে ধাপে করা যায়। তো এখানে 8 7 22, 5 12 আর 13, তাহলে 2 দিয়ে কেবল ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে এই 8টা 4 হয়ে গেল, 7 × 22 = 5, এটা 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 6 হলো × 13। আর কোনো রকম সংখ্যা দিয়ে উভয় পক্ষের কোনো সংখ্যাকে, একই সংখ্যা দিয়ে দুই পক্ষের কোনো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। ওখানে 6 আর 22 আছে, 6 আর 22কে আবার তাহলে ভাগ করা যাবে, 7 × 11 আর 5, এখানে 3, এখানে 13, ঠিক আছে, এটা দেখতে পাইনি। তো এখন হবে 4 7 28, 28কে 11 দিয়ে গুণ, 8 1 8, 2 1 2, 8 1 8, 2 1 2, তাহলে এটা হলো 308, এটা হলো
3 তেরো 39, তাকে 5 দিয়ে গুণ। 5 নং 45 5, হাতে 4, 3 5 15, 16 17 18 19, এটা হলো 195। তাহলে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে এটি হবে গুরু অনুপাত। এরপরে 3 এর ডি। 3 এর ডিতে দুখানা অনুপাত আছে, 2 এর 3 5, 7 এর 8 2, এর মিশ্র অনুপাত। তাহলে বাঁদিকের গুলো গুণ করব, 2 এর 3 ইন্টু 7 এর 8। এরপরে ডান দিকের গুলো গুণ করব, 5 ইন্টু 2, কাটাকুটি করলে 4, তাহলে উপরে আছে 7, নিচে আছে 3 4 12, এখানে 5 2 10, 12 নিচে আছে, এর নিচে 1 ধরতে হবে মনে মনে। তো 7/12, তাকে গুণ করলাম 12 দিয়ে, 10 ইন্টু 12, তো 1 হলো। তাহলে 7:12 10 কে 120, এটি লঘু অনুপাত। কারণ প্রথম সংখ্যাটা ছোট আছে, পরের সংখ্যাটা বড় আছে, প্রথম ছোট আছে বলে এটি লঘু অনুপাত। চারে আছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে রীতা অঙ্ক করেছে 100টির মধ্যে 60টি। রীতার সঠিক অঙ্ক 100টির মধ্যে 60টি সমান 60/100 অংশ। কাটাকুটি করলে 6 10 কে 60, 10 10 কে 100, আবার কাটাকুটি করলে 3 এখানে 5 সমান 3 5 অংশ। এটা হলো রীতা। তারপরে বিনয় বিনয়ের সঠিক অঙ্ক 80টির মধ্যে 50টি। 80টির মধ্যে 50টি, তাহলে এটা হবে 50/80 অংশ। 10 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, এটা 8 2 8 10 কে 80, 5 10 কে না 10 দিয়ে কাটাকুটি করলে 5 10 কে 50 আর 8 10 কে 80, তাহলে 5/8। এখন এই দুই অংশের অনুপাত করতে হবে। রীতা ও বিনয়ের সঠিক অঙ্কের অনুপাত সমান, একজন আছে 3 5 আর একজন আছে 5 8, তাহলে 5 8 40 লসাগু, 5 এবং 8 3 5 তার সাথে 40 গুণ, আর 5 8 তার সাথে 40 গুণ করলাম। তো কাটাকুটি করে 8, এখানে কাটাকুটি করে 5 8 40, 5 সমান 3 8 24 5 5 25, তাহলে 25 বেশি, অর্থাৎ বিনয়ের অঙ্ক বেশি। তাহলে এখানে 25 ইজ গ্রেটার দেন 24, 25টা 24-এর চেয়ে বড়, কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে অতএব বিনয়
বেশি অঙ্ক ঠিক করেছে। এরপরে 5, এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। তাহলে এখানে দুই স্কুলের দুখানা ভগ্নাংশ বেরোবে। আমাদের বিদ্যালয়ে, তাহলে আমাদের বিদ্যালয়ে আগে কতজন এ গ্রেড পেল সেটা দেখেন। এ গ্রেড পেয়েছে 80 জন 100-র মধ্যে, তাহলে এখানে না 100 জন গ্রেড পেয়েছে 150 জনের মধ্যে, তাহলে অনুপাত হবে 100/150। আমাদের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে 150 জনের মধ্যে 100 জন, তাহলে এটা হবে 100/150 অংশ। তাহলে 50 দিয়ে কাটাকুটি করলে 2 আর এখানে 3 সমান 2/3 অংশ। এটা আমাদের বিদ্যালয় হলো। এখন এখানে আছে পাশের বিদ্যালয়ে। পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে 100 জনের মধ্যে 80 জন। সমান 80/100 অংশ। 20 দিয়ে কাটাকুটি করলে 4 20 80, 5 20 100, তাহলে সমান 4/5 অংশ। এবার এই দুইয়ের অনুপাত করতে হবে, ইহাদের অনুপাত। সমান প্রথমটা ছিল 2/3 পরেরটা আছে 4/5, তাহলে এই যে নিচে 3 আছে আর 5 আছে, 3 5 15, লসাগু 15। তো 2/3 আছে, একে 15 দিয়ে গুণ করলাম। 4/5 আছে, একে 15 দিয়ে গুণ করলাম। 3 হলো, 5 হলো, সমান 5 2 10, 3 4 12, 2 দিয়ে ভাগ করলে 5:6। তাহলে এখানে 6টা বেশি 5টা কম, তো আমাদের স্কুল কম, পাশের স্কুলটা বেশি। অতএব না, এখানে কি প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে যে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। তাহলে এখানে বড় হচ্ছে 6 ইজ গ্রেটার দেন 5, সুতরাং পাশের স্কুল মানে পাশের বিদ্যালয় এবছর কোন বিদ্যালয়, আচ্ছা পাশের বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে। এটা হলো 5-এর দাগ। এরপর 6-এর দাগ। 6-এর দাগে দুটি বাড়ির দাম 4/3 এবং দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। তাহলে অনুপাত দেওয়া আছে, এখান থেকে প্রথম বাড়ির দাম হিসাব করতে হবে। প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি যদি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। তাহলে এখানে
এক্স ধরে করা যায়, আবার এমনিতেই করা যায়। তো প্রথম বাড়ির দাম বা দু রকমভাবে এক্স ধরতে পারি আমরা। প্রথম বাড়িটির দাম এক্স ধরে করতে পারি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দুটি বাড়ির দাম, একটার 4x আর একটার 3x, সেভাবেও আমরা করতে পারি। তাহলে আমি এভাবেই করব যে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 দেওয়া আছে, আমি প্রথম বাড়ির দাম 4x টাকা ধরবো, দ্বিতীয় বাড়ির দাম 3x টাকা ধরবো। মনে করি প্রথম বাড়ির দাম সমান 4x টাকা ও দ্বিতীয় বাড়ির দাম সমান 3x টাকা। তাহলে প্রশ্নে বলা আছে দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা, তাহলে দ্বিতীয় বাড়ির দাম 3, এই 3x, তাহলে এটা সমান 4,20,000। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে 3x সমান 4,20,000 বা x সমান 4,20,000, তার নিচে এই 3 আসবে, এখানে 42 আছে, 3 14 42, আর 4টে শূন্য বসিয়ে দেবো। তো তাহলে x সমান পেলাম 1,40,000, এটা x এর মান। এখন প্রথম বাড়ির দাম 4x টাকা, তাহলে প্রথম বাড়ির দাম হবে, প্রথম বাড়ির দাম সমান 4x টাকা। আমি x এর মান পেয়ে গেছি 1,40,000, তাহলে 4 × 1,40,000 টাকা, 4 14 56, তাহলে 5,60,000 টাকা। তাহলে এইভাবে আমরা এক্স ধরে করতে পারলাম। এখন এক্স ধরে আরেক রকম ভাবে করা যায়, সেটা নিচে করছি। এটা একরকম হলো, এই পর্যন্ত উত্তর বেরিয়ে এলো। এবার আরেক রকম ভাবে করা যায়, যে সেখানে লিখতে হবে, মনে করি দ্বিতীয় বাড়ির দাম যেহেতু দেওয়া আছে, দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা দেওয়া আছে, তাহলে মনে করি প্রথম বাড়ির দাম, যেটা জানা নেই, প্রথম বাড়ির দাম সমান x টাকা। তাহলে এখন প্রশ্নানুসারে এটা প্রথম বাড়ির দাম ইজ টু এটা দ্বিতীয় বাড়ির দাম, তাহলে এই অনুপাতটা 4:3 এর সমান হবে। তাহলে বা x বাই 4,20,000 সমান 4/3, এখান থেকে বজ্রগুণ করলে পাই 3x সমান 4 × 4,20,000, আর এখান থেকে বলা যাবে x সমান 4 × 4,20,000 বাই 3, তাহলে 3 14 42, 1 4, 4টে শূন্য, তার সাথে 14 গুণ করলে 4 14 56। তাহলে অতএব প্রথম বাড়ির দাম সমান 5,60,000 টাকা। তাহলে এটা নিয়ম 2। আচ্ছা, তাহলে প্রথম কি করলাম, প্রথম এইভাবে এক্স ধরে করলাম 1,56,000 টাকা, এই 1,60,000 টাকা। আর যদি এইভাবে এক্স ধরি সেক্ষেত্রেও 5,60,000, তাহলে এখানে 5,60,000, এখানে 5,60,000। এবার এক্স না ধরেও করা যায়, সেটা কিভাবে সেটা দেখে নাও। তাহলে এখানে লিখতে হবে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম এটা সমান আছে 4/3, বা প্রথম বাড়ির দাম জানা নেই, তাহলে লিখবো কি প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম আছে 4,20,000, 4 2 4টে শূন্য সমান 4/3, বা 3 × প্রথম বাড়ির দাম
সমান 4 ইন্টু 4,20,000। তাহলে বা প্রথম বাড়ির দাম সমান 4 ইন্টু 4,20,000 বাই এই 3, কাটাকুটি করলে 3 14 42, 1 4 4 0, 4 14 56, 2 3 4। তাহলে অতএব আচ্ছা প্রথম বাড়ির দাম এটা টাকা। তাহলে 3 নিয়মের মধ্যে যে কোনো নিয়মে করি না কেন একই উত্তর আসবে, সুতরাং এই 3টি নিয়মই যে কোনো একটা নিয়মে তোমরা করতে পারো। এরপরে 7 দাগ, একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচে সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে লিখি। তাহলে প্রথম ঘরটা দেখি, অনুপাত দেওয়া আছে 3:1 দুটো টুকরোর। প্রথম টুকরো যদি 30 হয়, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এখান থেকে বের করতে হবে, বের করে এই দুটো দৈর্ঘ্য যোগ করলে মোট বাঁশের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যকে x ধরা, x ধরে x এর মান বের করব, তারপরে এই মান এবং x এর মান যেটা বেরোবে দুটো যোগ করে মোট বাঁশের দৈর্ঘ্য পাবো। মনে করি প্রথম এই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান x ডেসিমি। আচ্ছা, আর প্রথম টুকরোর দৈর্ঘ্য 60 ডেসিমি আছে। প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান 60 ডেসিমি। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা এর অনুপাত দেওয়া আছে 3:1। প্রশ্নানুসারে প্রথমটার 60 ইস্টু দ্বিতীয়টার x সমান 3:1। এখান থেকে x এর মান বের করব, বা 60/x সমান 3/1, বজ্রগুণ করলে 3x সমান 1 এবং 60 গুণ করলে 60। তাহলে x সমান পাই 60, তার নিচে 3, 3 20 60, তাহলে হলো 20। অতএব দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য x ধরেছিলাম সমান 20 ডেসিমি। আচ্ছা, মোট বাঁশের দৈর্ঘ্য সমান প্রথমটা 60 আর দ্বিতীয়টা 20 সমান 80 ডেসিমি। এটা প্রথমটার জন্য হলো। এবার সেকেন্ড, এরপরে এই সেকেন্ড লাইনটার জন্য অনুপাত 3:1 আছে। প্রথম টুকরোর দৈর্ঘ্য জানা নেই, দ্বিতীয় টুকরো 15 ডেসিমিটার আছে, মোট বাঁশের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা প্রথম টুকরোর দৈর্ঘ্য x ডেসিমি ধরে নেব, সেখান থেকে x এর মান বের করব। তো মনে করি প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান x ডেসিমি। আচ্ছা, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে, দ্বিতীয় টুকরোর সমান 15 ডেসিমি। তাহলে প্রশ্নানুসারে
প্রথম টুকরোর দৈর্ঘ্য ইজ টু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, এটা সমান দেওয়া আছে 3:1 বা x/15 সমান 3/1। এখন বজ্রগুণ করলে পাই x আর 1 গুণ করলে x হলো 3 আর 15 গুণ করলে 3×15 45। তাহলে এটা হলো প্রথম টুকরোর দৈর্ঘ্য 45 ডেসিমি। অতএব প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান 45 ডেসিমি, আর মোট বাঁশের দৈর্ঘ্য সমান ওদিক প্রথমটা 15 না প্রথমটা 45 আর দ্বিতীয়টা 15 ডেসিমি। 15 আর 45 যোগ করলে সমান 60 ডেসিমি। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করো ও ফলো করো। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজ থেকে তোমার ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।